এক বিরাট ফাঁদ থেকে বের হতে পারলেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি প্রধান বিরোধী দলীয় নেতা। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এই জামাতকে এক মহাধ্বংসের হাত থেকে বাঁচানো গেছে। আপনাদের কাছে নিশ্চয় একটি খবর ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আমার বিশ্বাস আপনারা এই খবরটা শোনার পরে যার পর নাই হতবাক হয়েছেন, বিস্ময়াভিভূত হয়েছেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আপনারা হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না যে এটি কি বিশ্বাস করবেন নাকি বিশ্বাস করবেন না। জামাত আমির কেন এই কাজটি করলেন? তিনি কি এই কাজটি না করলে পারতেন না? চারিদিকে হইচই, হাদির খুনি ধরা পড়িছে ইন্ডিয়াতে। হাদির মৃত্যুর ঘটনা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হইতেছে আসলেই কি ধরা পড়িছে হাদির খুনি? এই প্রশ্নে যাওয়ার আগে আমরা কয়েকটা জিনিস দেখে নিই। হাদি আসলে কাদের শত্রু ছিল? কারা হাদি মারছে? ভুলে চলে আসতেছে মুখে, বুঝছেন, কিছু করার নাই, আর এটা দোষও ধরতে পারবেন না। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ। এক বিরাট ফাঁদ থেকে বের হতে পারলেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি প্রধান বিরোধী দলীয় নেতা। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এই জামাতকে এক মহাধ্বংসের হাত থেকে বাঁচানো গেছে। কিন্তু এর দায় জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান এড়াতে পারে না, এর দায় পুরোটাই তার। দর্শক, এক বিশ্ব বাটপাড়ায় ফাঁদে পড়েছিলেন আমিরে জামাত। আমরা সতর্ক করেছি, উল্টো আমাদেরকে সতর্ক করেছেন। অনেক নেতা আমিরে জামাতের আশেপাশে যারা থাকেন তারা আমাদেরকে বুঝিয়েছেন যে না, তিনি কি একদম কিছু বুঝেন না, তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করো। দর্শক, কথা বলছি আমিরে জামাতের সেই পররাষ্ট্র উপদেষ্টা কথিত প্রফেসর ভুয়া পিএইচডি মাহমুদুল হাসানকে নিয়ে। তো দর্শক, এই লোক জামাতের বড় ক্ষতি অলরেডি করে ফেলেছে। জাতির সামনে আমিরে জামাতকে বিরোধী দলীয় গৃহপালিত নেতা হিসেবে উপস্থাপন করেছেন এই বাটপার মাহমুদুল হাসান, এবং এর দায় পুরোটাই আমিরে জামাতের। তিনি এই ক্ষেত্রে ব্যর্থ এবং এর দায় তাকে নিতে হবে। শুধু এই দায় না, অনেক দায় ডাক্তার শফিকুর রহমানকে নিতে হবে। তিনি যদি নিজের ভুল সংশোধন না করেন তাহলে সামনে তার কঠিন পরিস্থিতি আসবে। তিনি জামাতকে অনেক বড় সংগঠন করেছেন, আকাশচুম্বী উচ্চতায় নিয়েছেন, ইতিহাসের শ্রেষ্ঠতম পর্যায়ে জামাত আছে। কিন্তু আমির জামাতের একটা দায়, তার কিছু নীতির কারণে জামাত তার মূল শক্তি রুহানিয়াত হারিয়েছে। সেই জায়গা থেকে জামাত অনেক দূরে চলে গিয়েছে। দেখেন, জামাত একটা রুহানিয়াত ভিত্তিক, একটা তাকওয়া ভিত্তিক সংগঠন। এখানে বাটপার অথবা টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক, বাটপার, অসৎ লোক, ধর্ষক, এদের কোনো স্থান জামাতের চতুর্সীমানায় হতে পারে না। কিন্তু জেনে শুনে এরকম একজন বিশ্ব বাটপার, একজন ধর্ষককে, একজন প্রতারককে আমিরে জামাত তার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। আপনি চিন্তা করেন এই পদটার ভার কত। আমিরে জামাতের উপদেষ্টা। উপদেষ্টা মানে কি? যিনি উপদেশ দেবেন। এর মানে আমিরে জামাতকে উপদেশ দেবেন। কে উপদেশ দেবেন? এক বিশ্ব বাটপার এবং ধর্ষক, এবং যিনি যুবলীগের পিছনে ঘুরেছেন, হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর পিছনে ঘুরেছেন, মানে এক পেশাগত বাটপার। জেনে শুনে এরকম একজন লোকের কাছ থেকে উপদেশ নিবেন, এরকম একজন লোক হচ্ছে উপদেষ্টা। এই সংগঠনের রুহানিয়ত বলতে কিছু থাকে? জামাতের রুহানিয়ত ধ্বংসের দায় নিতে হবে ডাক্তার শফিকুরকে। তিনি এই দায় এড়াতে পারে না। কারণ এই মাহমুদুল হাসান এর যে গোমর সব ফাঁস হয়েছিল, পত্রিকার কাটিং, প্রয়োজনীয় তথ্য প্রমাণ সবকিছু আমরা উপস্থাপন করেছিলাম লিখিতভাবে। আমরা তো ভিডিও বক্তব্য দিই, এছাড়া লিখিতভাবেও জামাতকে জানানো হয়েছিল যে আপনি যাকে পররাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন তার অবস্থা হচ্ছে, কিন্তু সেটা কানে নেয় নাই। এবং তখন এগুলো অস্বীকারও করে নাই। তখন জামাত আমাদেরকে বুঝিয়েছিল যে তিনি বেতনভুক্ত উপদেষ্টা, অতএব এটা সমস্যা না। হ্যাঁ, এটাই সমস্যা। এই বেতনভুক্ত উপদেষ্টা এরকম দুশ্চরিত্র একজন লুচ্চাকে নিয়োগ দেন। আপনাদের কাছে নিশ্চয় একটি খবর ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আমার বিশ্বাস আপনারা এই খবরটা শোনার পরে যার পর নাই হতবাক হয়েছেন, বিস্ময়াভিভূত হয়েছেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আপনারা হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না যে এটি কি বিশ্বাস করবেন নাকি বিশ্বাস করবেন না। জামাত আমির কেন এই কাজটি করলেন? তিনি কি এই কাজটি না করলে পারতেন না? এই ধরনের নানাবিধ সংশয় আপনাদের হৃদয়ের ভিতরে, মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, এটি আমি জানি। এবং এই বিষয়টা নিয়ে প্রচুর ট্রল করা হয়েছে, প্রচুর সমালোচনা করা হয়েছে। এমনকি জামাতের যারা কর্মী সমর্থক আছেন তারাও এই বিষয়ে জামাত আমিরকে গালমন্দ করেছেন, আমি নিজে শুনেছি। এবং তারা কটু কথা বলেছেন, সমালোচনা করেছেন, বুদ্ধির অভাব ইত্যাদি কথাগুলো বলেছেন। এই বিষয়টি আমি আপনাদের সামনে অল্প একটু, খুব বেশি বড় করব না আজকের ভিডিওটা,
শুধু এই বিষয়টাই অল্প একটু বলে ছেড়ে দিব। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে জামাত আমির পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি লিখেছেন। খবরের শিরোনাম যেটা, নিজ উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের জন্য তদবির করেছেন জামাত আমির, এই জাতীয় শিরোনাম। এখন এই ঘটনার সত্যতা কতটুকু, বা এটি জামাত আমির আদেও লিখেছেন কিনা, লিখলে তিনি কেন লিখেছেন, এই বিষয়গুলো জানা দরকার না? যদি জানা না থাকে তাহলে কিন্তু সিদ্ধান্ত নিতে আমাদের ভুল হয়ে যাবে। মোটা দাগে কথা হচ্ছে সত্য, জামাত আমির এই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এখন এই চিঠি আসলে কি জামাত আমির পাঠিয়েছেন না অন্য কেউ পাঠিয়েছেন, এই বিষয়ে আমরা চলুন অল্প অল্প করে একটু একটু করে বোঝার চেষ্টা করি। জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা ডক্টর মাহমুদুল হাসান, তিনি দীর্ঘদিন ধরে জামাতের পক্ষ হয়ে দেশের জন্য, দেশের বাইরে বিশেষ করে আমেরিকা, ইউরোপ, লাতিন আমেরিকা, আসিয়ানভুক্ত দেশসমূহে, আফ্রিকা, এই সমস্ত জায়গায় বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, এই বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশকে সেখানে তিনি রিপ্রেজেন্ট করেছেন জামাতের পক্ষ থেকে। তাহলে এই বিষয়ে তার বিরাট একটা অভিজ্ঞতা অর্জিত হয়েছে। তার এই অভিজ্ঞতার আলোকে এখন জামাত ইসলাম তো চাচ্ছে যে গতানুগতিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে। বারবার এটি কিন্তু তারা বলেছে যে বিগত দিনে স্বাধীনতার 54-55 বছরে বাংলাদেশে যে সরকারি দল এবং বিরোধী দলের রাজনীতি আমরা দেখে আসছি, এই ধারা আমরা পরিবর্তন করে দেব। এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো সুস্থ মানুষের রাজনীতি নয়, ওটা অসুস্থ প্রতিযোগিতা এবং অসুস্থ মানুষদের রাজনীতি। এই জায়গাটা আমরা আমূল পরিবর্তন আনবো, এটি কিন্তু জামাত বারবার বলে আসছে। এখন বিষয় হচ্ছে জামাত এই কথা বললেই কি হবে? জামাত যদি শুধু সারাদিন ধরে একা একা চায়, এটা তো অন্য কাউকে চাইতে হবে, সরকারি দলকে তো চাইতে হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশে পরপর দুটি দল, ওয়ান বাই ওয়ান, কামস বাই টার্ন, তারা একের পর এক আসছে, আওয়ামী লীগ এবং বিএনপি। এখন এদেরকে তো সদিচ্ছা থাকতে হবে। বাংলাদেশের রাজনীতির যে গতিধারা, যে নোংরা পলিটিক্স হয়, এইটা পরিবর্তন করার জন্য এদের সম্মতি থাকতে হবে না, এদের সদিচ্ছা থাকতে হবে না? এদের তো আসলে নাই। এদের যদি সদিচ্ছা থাকতো তাহলে আরো বহু আগেই বাংলাদেশ পরিবর্তন হতো। তো যাই হোক, এই আশাই জামাত আমিরের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি চিন্তা করলেন যে তাহলে আমাদের যে অভিজ্ঞতা আছে, সরকার যেহেতু গঠন করেছে, আমরা বিরোধী দল গঠনমূলক সমালোচনা করব এবং সরকারি দলের সাথে দেশ গঠনে আমরা যেহেতু ভূমিকা রাখবো, সেহেতু আমার এই অভিজ্ঞতা এটা সরকারি দলের যাতে কাজে লাগে, সরকার যাতে কাজে লাগাতে পারে, এই জন্য তিনি জামাত আমিরের কাছে মৌখিকভাবে তিনি একটা সম্মতি নিয়েছিলেন যে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এরকম কোনো চিঠি লিখবো কিনা যে আমার অভিজ্ঞতা যাতে সরকার কাজে লাগাতে পারে। তো জামাত আমির সহজ সরল ভাবে মৌখিক ভাবে তিনি সম্মতি দিয়েছিলেন যে ঠিক আছে, তুমি তোমার যদি এটা পারো তাহলে তো খুব ভালো হয়, দেশের জন্য খুব ভালো হয়। তারা কিন্তু চিন্তা করেছে দেশের চিন্তা, তো দেশের চিন্তা করে মৌখিক ভাবে সম্মতি দিয়েছেন। ভুলে চলে আসতেছে মুখে, বুঝছেন, কিছু করার নাই। আর এটা দোষও ধরতে পারবেন না। দেখেন, ইনি সাধারণ একজন মা, তার একদম অতি সাধারণ, খুশির ঠেলায় উনি জানেই একটাই স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর সে জানেও না হয়তো শেখ হাসিনা যে চলে গেছে, হয়তো সে জানেও না। আর জানলেও মনে করতেছে দিল্লি থেকে ওনার আপায় ওনার কাছে ফ্যামিলি কার্ড পাঠাইছে, যার জন্য জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতেছে। আর বলবে না কেন? এই কথা কে না বলে? আপনি তাকান তো আমাদের মাননীয় রাষ্ট্রপতির দিকে, উনি বলে না? উনি নিজেই তো বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার কি বলে? বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বলে না? বলে তো। আর উনি কে? একদম দেশের একদম সবচেয়ে উপরের মানুষটা দেশের। হ্যাঁ, উনি এমন একজন মানুষ, ওনাকে না কেউ অ্যারেস্টও করতে পারবে না, আইনও কোনো কাজ করবে না। আইনের ঊর্ধ্বে রাখা হয়তো রাষ্ট্রপতিকে। উনি দেখেন না, ফাঁসির আসামি খালাস কইরা দেয়। কি ক্ষমতাটা! উনি দেখেন ওনার কথা বদল করছে, দল চেঞ্জ করছে, অথবা ওই মহিলার মতো ভুলে বইলা ফালাইছে। ভুলে বইলা ফালাইছে বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, উনি তো বলছে 18 মাস ওনাকে মোটামুটি বন্দি করে রাখছে, চাপ সৃষ্টি করে রাখছে। এখন কি উনি মুক্ত? একটু চিন্তা করে দেখেন তো। কারণ ওনার মুখে তো বাংলাদেশ জিন্দাবাদ বলার কথা না। ওনার অতীতের ভিডিওগুলা দেখেন, কিভাবে সমালোচনা করছে তারেক রহমান সাহেবের, বেগম খালেদা জিয়ার, কি বাজেভাবে সমালোচনা করছে।
এবং গণতন্ত্রকে তছনছ কইরা দিছে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া। এই কথা বলছে না, উনার মুখেই তো শুনছেন। তাহলে সাধারণ মানুষকে দোষ দেওয়া যাবে? যাবে না। কিন্তু কথা হইল কি জানেন, ওই যে দোকানে লেখা থাকে না, আজ নগদ কাল বাকি, দেখছেন না অনেক দোকানের সামনে লেখা থাকে। এখন নির্বাচন আসলে একটা সাইনবোর্ড লিখতে হবে, আজ বাকি কাল নগদ। তার মানে আমাকে এখন বাকিতে ভোট দাও, আমি ভোটের পরে টাকা পরিশোধ করব। এরকম হয়েছে কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট রাস্তা দেখাই দিয়ে গেছে ভাই। বুদ্ধি আছে বিএনপির। চিন্তা করছেন কেমন একটা রাস্তা দেখাই দিয়ে গেছে। ওই যে আগে আমরা শুনতাম 100 টাকায় 500 টাকায় ভোট বিক্রি হইতো না, ওই পথে যায় নাই। তুমি ভোট দাও, আমি পাস করে আসলে ক্যাশ পেমেন্ট পাওয়া যাবে। অলরেডি পেমেন্ট শুরু করে দিছে এই করাইল বস্তিতে। অনেকে ভাই দোয়া করতেছে, আবার তারেক রহমান সাহেবকে 2 হাত তুলে দোয়া করতেছে। এক মাকে তো বলতে শুনলাম এই 2,500 টাকা আমার জন্য 2.5 কোটি টাকা। এটা কিন্তু উনি সত্য বলছেন। যে কোনোদিন অভাবে পড়েন নাই, টাকার অভাবে পড়েন নাই, সে 2,500 টাকার মর্মটা বুঝবেন না। যে অভাবে পড়ছে, যা খিদার জ্বালা আছে, তার কাছে 2,500 টাকা আসলেই 2.5 কোটি টাকার মতো। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আবার এইটাও বিশ্বাস করতে হবে, আগামী নির্বাচনে এরকম ফ্যামিলি কার্ড দিতে হবে। অন্য কেউ যদি ক্ষমতায় আসেন, ফ্যামিলি কার্ড না হোক, অন্য কোনো নামে টাকা দিতে হবে। মানে আজ বাকি, মানে আমাকে বাকিতে ভোট দাও, আগামীকাল পরিশোধ করব। আমি পাশ করে আসলেই নগদে পাওয়া যাইবা। এবার হয়তো ওনারা দিছে মা বোনদেরকে, আগামীবার ওনারা দিবে বাবাদেরকে। হ্যাঁ, তার মানে কর্তা কার্ড, মানে ফ্যামিলির যে কর্তা থাকবে, এই কর্তার নামে কর্তা কার্ড দিবে আগামীতে। দেখেন এইভাবে কিন্তু আবার ওনারা পাশ করে যাবে। নির্বাচনটা একদম কঠিন করে দিল তো ভাই। হ্যাঁ, আপনারা আগে থেকেই এখন প্ল্যান করে মারাত্মক বুদ্ধি খেলাইছে। এবার যদি ওনারা 4 কোটি মানুষকে এই ফ্যামিলি কার্ড দিয়ে ফেলে ভাই, আরো তো কার্ড আছে। হ্যাঁ, ওই যে কৃষক কার্ড, আবার বেকার ভাতা আছে কিনা জানি না, কিন্তু ভাই আগামীতে যারাই নির্বাচন করবেন, আপনাদেরকে কিন্তু এই টাকার অফার দিতে হবে। টাকার অফার না দিলে কিন্তু ভোট পাবেন না। কারণ একটাই ভাই, দেশ যেমন নেতা তেমন। নেতা ঠিকই দেশের মানুষকে বুঝতে পারছে, দেশের মানুষের মনের কথা বুঝতে পারছে। আমাদের দেশে খেটে খাওয়া মানুষ বেশি তো ভাই। এটা যদি আপনারা বিশ্বাস না করেন, যতগুলো ব্যাংক আছে এই ব্যাংক থেকে আপনারা খোঁজ খবর নেন। এই ব্যাংকগুলোতে খোঁজ খবর নিয়ে দেখেন কত পার্সেন্ট মানুষের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, 18 কোটি মানুষের মধ্যে কত পার্সেন্ট মানুষের অ্যাকাউন্ট আছে, খোঁজ খবর নিয়ে দেখেন। দেখবেন দেশের 3 ভাগের 2 ভাগ মানুষেরই কোনো অ্যাকাউন্টই নাই ব্যাংকে। হ্যাঁ ভাই, নাই তো। গরিবের সংখ্যাই তো বেশি ভাই। হ্যাঁ ভাই, গরিবের সংখ্যাই বেশি। আর গরিবেরই খালি টাকা লাগে নাকি? আর কারোর টাকা লাগে না? আরে ভাই, গরিবের তো লাগে মাত্র 2,500 টাকা। আর ধনীদের, যারা শিক্ষিত জ্ঞানী পণ্ডিত, তারা তো ভাই কোটি টাকা ছাড়া কথাই বলে না। শুনেন নাই, কালো কোট পয়রা ঘুষ চাইতেছে 1 কোটি টাকা। হায় হায়, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে। এই ঘটনা বিশ্বাস করা যায়, মেনে নেওয়া যায় না। কিন্তু অডিও কল শুনছি ভাই, পুরাটা একবার না 3-4 বার শুনছি। ওইখানে ক্লিয়ার কাট কথা বলতেছে, লবিং করতে হবে এবং বিএনপির নামও নিছে। বর্তমানে যে আছে তাকে বুঝাইতে হবে এবং এই দায়িত্বটা সে নিতে চায়। বহুবার কথা বলছে একজন মহিলার সাথে। কেন ভাই 1 কোটি টাকা দিয়া কাকে ছাড়াবে জানেন? প্রথম যে শহীদ হয়েছিল চিটাগাঙে, ওয়াসিম আকরাম। হ্যাঁ ভাই, ছাত্র দলের ওয়াসিম আকরাম বা ছাত্র সমাজের ওয়াসিম আকরাম। বিএনপির অনেকের মুখেই শুনছি এই ওয়াসিম আকরামের কথা, বারবার বলতো। ইদানিং না, ওই 18 মাস 17 মাস 16 মাস আগের কথা। সেই ওয়াসিম আকরামকেই তো বিক্রি করে দিতেছে। তার আসামিকে ছাড়াইবার জন্য 1 কোটি টাকা ঘুষ চাইতেছে। চিন্তা করা যায়? তার চাকরি চলে গেছে। হ্যাঁ, তাকে সরাই দিছে অন্য জায়গায়। উনি একজন প্রসিকিউটর ছিলেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের, কিন্তু ওনার পাশে যাকে বসা দেখছি, যে বর্তমানে চিফ প্রসিকিউটর, ওনার পাশে ওনাকে বসা দেখছি। বুঝলাম না, ওনার কি চাকরি চলে গেল নাকি ওনাকে সরাইয়া দেওয়া হইলো? আরে ওনার লাইসেন্স কাইরা নিতে হবে, তারপরে আনতে হবে আইনের আওতায়। হ্যাঁ ভাই, আইনের লোককেই আইনের আওতায় আনতে হবে, তাইলে যে দেশে একটা মেসেজ যাবে, আইনের বাইরে কেউ না। এই মেসেজটাই তো যাবে সারা দেশে। কিন্তু ওনাকে যদি এখন ছাইরা দেন, কারণ প্রমাণ তো আছে, আর তদন্ত কইরা যদি দেখা যায় এই অডিও কল তাকে তো সাজা দিতে কোনো অসুবিধা নাই। তাড়াতাড়ি তদন্ত করেন। এখন মনে পড়তেছে জানেন তাজুল ইসলামের কথা। উনি বলছিল
পৃথিবীর কোনো শক্তি নাই টাকা দিয়ে আমাকে কিনে। উনি কিন্তু বলছিল কথাটা এই সিনার মধ্যে, বুঝছেন, ইমানই জোর না থাকলে ওইভাবে বলতে পারে না। ওনাকে সরায় দিলেন, সরায় দিয়ে আজকে যাকে আনলেন ওনার পাশে ওনাকে বসা দেখলাম। এই ব্যাপারটা নিয়ে কাউকে আলোচনা করতে দেখি না, কেমন যেন চুপচাপ চুপচাপ। আর একটা ব্যাপারে চুপচাপ, কোনটা জানেন? প্রথম আলো, হ্যাঁ প্রথম আলোর এক সাংবাদিক, সেও কিন্তু ওই 1 কোটি টাকা কোনো একজন ডাক্তার বা কোনো হাসপাতালের মালিক কাকে যেন ব্ল্যাকমেল করতেছে, টাকা চাইতেছে, টাকা দিতে হবে, কালকের মধ্যে 30 দেন, পরশুর মধ্যে 20 লাখ টাকা দেন, 1 কোটি টাকা দিতে হবে। সেটা আবার রেকর্ড ফেকর্ড নিয়ে দেখলাম ওই যে মতিউর রহমান সাহেবকে, প্রথম আলোর যে মালিক, ওনাকে আবার টেলিফোনে জিজ্ঞাসা করতেছে, ওনারও ভয়েস দেখলাম, উনি বলছে হ্যাঁ আমার নজরে পড়ছে, এটা আমরা তদন্ত করতেছি। একটু আগে দেখলাম ওনাকে চাকরি থেকে সরাই দিছে, এরকম কিছু। এইটা কোনো বিচার হইলো? আরে অতীতে কত মানুষকে যে ব্ল্যাকমেল করছে সেটা খুঁজা বাইর করেন। কথায় বলে না 10 দিন চোরের 1 দিন গৃহস্থের, এটা তো 1 দিন ধরা পড়লো গৃহস্থের কাছে, বাকি 10 দিন যে চুরি করছে সেটার খবর নিতে হবে। এদেরকে ছেড়ে দেওয়া মানে কি জানেন? ঘুষকে প্রশ্রয় দেওয়া। ঘুষ চলতেই থাকবে, কিভাবে থামাবেন? থামাইতে পারবেন না তো, কারা থামাবে? আইন কইরা থামাইতে হবে। তো আইন কারা করবে? যারা সংসদে যাবে। এই সংসদে যারা গেছে তারা নিজেরাই তো ভাই ঋণ খেলাপি। সংসদে যারা গেছে এর অর্ধেকই ঋণ খেলাপি, ব্যাংকের টাকা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।